নমস্কার সকলকে, গুড মর্নিং সকলকে। উইথ সুমনার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুব সকাল থেকে বন্ধুরা ব্লগটা শুরু করছি। এখন 7টা মতো বাজে, তো ঘুম ভেঙে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে তারপর আমি একটু দরজায় একটু জল দিয়ে নিলাম। এখন সকাল সকাল বেরোনোর নেই, কেননা ছেলে মেয়েদের স্কুল ছুটি, এখন এক্সাম সবার হয়ে গেছে। তো সেই জন্য উঠে এদিক ওদিক করছিলাম, মেন দরজাটা আর খোলা হয়নি। তারপর কিন্তু আমি দুধটা জাল দিতে বসিয়েছি, কারণ আমার মেয়ে যদি ওঠে আবার দুধটা ঠান্ডা হতে টাইম লাগে, ও আবার কান্নাকাটি শুরু করবে। তো তারপরই আমি ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বেশ রিল্যাক্স মুডে কাজ করছি, জানো তো। আমি সাধারণত ডাইনিংটাই ঝাড় দিই, অনেকবার শেয়ার করেছি, যেহেতু অনেকটা অংশ পুরো ঘরটা সকালবেলা বাসি ঘর হিসেবে আমার ঝাড় দেওয়া সম্ভব হয় না। সকালবেলা বেসিক কাজকর্ম সেরে আমি রান্নাঘরে দৌড়াই। তো এখন যেহেতু আমার ছেলে মেয়েদের স্কুল নেই, হাজব্যান্ডের আছে, তো সেজন্য ভাবলাম একটু ধীরে সুস্থে কাজ করি। তো ভাবছি যে পুরো ঘরটাকে আমি আজকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো সকালবেলা উঠেই খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলতো, নিজেরা ঝাড় দিলে যে জিনিসটা হয় সব থেকে ভালো, যে খাটের তলা, যে কোনো ফার্নিচারের পেছনে সমস্ত সব আর কি একটু ঝাঁটা বুলিয়ে নিই। আমি তো ভীষণভাবে বুলিয়ে নিই। তারপরে আমি আবার মানে ঝুল ঝাড়া না আমার ইদানিং আর লাগে না, ঝাঁটা দিয়েই সমস্তটা হয়ে যায় পরিষ্কার। তো সেইভাবে আর কি করা, এই জন্য বেশ করতে অনেকটা টাইম লেগে যায়। তো মেয়ে ঘুম থেকে তো উঠিনি, তো ও দুধটা আমি আলাদা করে ঢেকে রাখলাম, যাতে করে সহজে ঠান্ডা না হয়। ও যদি দেরি করে ওঠে তাহলে ও বেশ গরমই থাকবে। আর তার মধ্যে আমি আমাদের জন্য চা বসালাম। আমি আর আমার ছেলে চা খাবো। আমার হাজব্যান্ড কিন্তু চা বা কফি একদমই খায় না, চা তো একেবারেই খায় না। কফি তবুও শীতকালে এক আধবারও চলে, কিন্তু চা একদম চলে না। বিশেষ করে দুধ চা তো একদম পছন্দই করে না। আমরা যখন খাই ও একটু বেশি আপত্তিই করে। তো আমরা একদমই শুনি না আমার হাজব্যান্ডের কথা, কারণ চা খেতে যারা ভালোবাসে তারা কারোর কথা তো শোনে বলে তো মনে হয় না। অন্তত আমি তো শুনি না, আমিও শুনি না, আমার ছেলেও শোনে না। তবে আমি দুধ চা কিন্তু রেগুলার খাই না, আর খেলেও খুব পাতলা করে খাই, খুব বেশি ঘন করে আমি খাই না, যাতে গ্যাস না হয়। তারপরে আমার ছেলেটাও খায়, বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, বেশ খানিকটা হয়ে গেছে। আর এখন আমি বিট ভাজা করছি আমার হাজব্যান্ডের টিফিনে দেবো। রুটিটা তো কমন থাকে, 3টে করে রুটি নিয়ে যাই, কিন্তু রুটির সঙ্গে ভাজা বলো তরকারি বলো সেটাকে আমি পাল্টে পাল্টে করি। কোনো দিন হয়তো ঘুগনি করি, কোনো দিন তরকা করি, কোনো দিন আলু চচ্চড়ি, ডিম ভাজাও দিয়েও দিই। তারপরে এখন তো শীতকাল, বিট গাজর এটা তো আছেই। তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটু বিট ভাজা দিই। আর বিট ভাজার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যাতে আমরাও একটু খেতে পারি। শুধু বিট ভাজা না বেশ ভালোই লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর খুব তাড়াহুড়ো করে দিয়েছি, জানো তো, শেষটুকু আমি। তারপর আমি আর আমার মেয়ে এই 2টো রুটি খাবো। আর এই 2টো রুটির দেখো কালার একদম চেঞ্জ। কেন বলো তো, আমি যখন রুটি করছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল যে এইভাবে আগুনের উপরে রুটি করা নাকি ভালো না, এতে নাকি ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো সেই জন্য ও বললো যে একটা কাপড় দিয়ে পুটুলি দিয়ে এবং ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা করো, যাতে আগুনের উপরে সরাসরি না পড়ে। তো এইরকমভাবে তো আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম করব। তো সেই জন্য ওরগুলো আমি যেভাবে রেগুলার করি আগুনের উপরে দিয়েই করেছি। আর আমাদেরটা অনেকটা টাইম ছিল বলে আমি ওভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলাম। তো আমার যেন মনে হলো ওইভাবে রুটি, মানে যেভাবে আমরা সাধারণত করে থাকি আগুনের উপরে দিয়ে, ওইটাতেই ভালো হয়। তো ও যখন বারণ করছে, তো ধীরে ধীরে ওরটাও আমি এইভাবেই করব। যেহেতু প্রথম দিন করছি, কতটা সময় লাগে না লাগে, সেই জন্য আমি ওর বেলায় আর ট্রাই করিনি। আমি আর আমার মেয়েই খেলাম। আশা করছি এরপর থেকে করতে করতে অভ্যাস হয়ে যাবে অনেকটা, আর রুটিটা আজকে যেরকম হয়েছে তার তুলনায় অনেকটা ভালো হবে। তো ভিডিও মাঝখানে আমি কয়েকজন দিদিভাইয়ের নাম নিতে চাই। তো এখানে আমি কিন্তু সবার নাম নিচ্ছি না, যাদের নাম বাদ পড়ে যাবে আমি পরের দিন তাদের নাম বলে দেব। তো এখানে পঙ্কজ দিদিভাই লিখেছে যে নাইস, আই অ্যাম ফ্রম আসাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমার যে আমার ব্লগটা ভালো লেগেছে তার জন্য আমি ভীষণ আনন্দিত। তারা মির্জা ব্লগ লিখেছে যে নাইস, থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও। এছাড়াও কমেন্ট করেছেন সোনাস বিউটিফুল ব্লগ দিদিভাই, লিখেছেন যে তোমার ব্লগটা খুব ভালো লাগলো, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের এই শুভকামনা আমার চলার পথটা অনেক বেশি স্মুথ করে দেবে।
আর জয় ইন লাভ লিখেছে যে তুমি খুব সুন্দর করে সংসারের কাজ গুছিয়ে করলে। না দিদিভাই, করার চেষ্টা করছি, অতটাও সুন্দর করে পারি না, যেরকম পারি তোমাদের সামনে তুলে ধরি। তোমরাই যে আমাকে ভালোবাসো বলে তোমাদের আমার সব কাজই সুন্দর মনে হয়। আরতি সাহা লিখেছে খুব সুন্দর লাগলো, যদিও আমি এর মধ্যে কিছু কিছু টিপস জানি, তবুও আমার ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। তোমাদের যদি মনে হয় আমি কিছু মিস করে গেছি বা আমার এগুলো করা উচিত, অবশ্যই কমেন্টে লিখবে। ছোট বোন বা দিদি হিসেবে তোমাদের কিন্তু সেই অধিকার 100 বার আছে। তো চলো, এরপর দেখো সংসারের যেসব কাজকর্ম নিত্য করতেই হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আর এইগুলো দেখবে করতে করতে না একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। যতই শরীর খারাপ থাকুক, ব্যস্ততা থাকুক, যাই থাকুক না কেন, মানে এইগুলো না করলে শান্তি হবে না, এরকম একটা কিন্তু ব্যাপার চলে আসে দীর্ঘদিন সংসার করতে করতে। সংসারে ঢুকেই কিন্তু এইগুলো হয় না, অন্তত আমার তো হয়নি, বেশ কিছুদিন লেগেছে আমার সংসারে ইউজ টু হতে বা এইগুলো মাথায় আসতে যে এইরকমভাবেও গুছিয়ে কাজটা করতে হয়। তো রান্না করতে তো আমি বরাবরই খুব ভালোবাসি, মানে ছোটোবেলা থেকেই ভালোবাসি, জানো তো। মানে আমি জিরে মরিচও চিনতাম না, তখন থেকে আমার রান্না করতে খুব ভালো লাগে। মানে বুঝতাম যে এই জিনিসগুলো রান্না দিতে হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার বা স্টেপ বাই স্টেপ কোন কাজটা করলে কোনটা ভালো হবে, সেটা কিন্তু দীর্ঘদিন কাজ করতে করতে অভিজ্ঞতার মধ্যে দিয়েই আসে। আমার তো তাই মনে হয় দিদিভাইরা। তো অনেক দিন ধরেই সংসার করছি, কিছুটা বুঝে গেছি যে এইভাবে যদি আমি এখন গুছিয়ে কাজটা করি তাহলে কিন্তু পরে আমার কষ্টটা লাঘব হবে। যেমন রান্না করার পর ভালো করে স্প্রে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এটা যদি আমি কোনো রকম মুছে চলে যেতাম তাহলে মাসের শেষে কি হতো, প্রচুর কাজ আমার হাতে পড়ে যেত। যখন ডিপ ক্লিন করতে যেতাম তখন একদম তেল চিটচিটে ব্যাপার, আমাকে পরিষ্কার করতে হতো, আর তা করতে গিয়ে আমার একদম প্রাণ বেরিয়ে যেত। এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে যখন আমি প্রথম সংসারে ঢুকেছি। তো সেই জন্য এখন বুঝে গেছি যে ভালোভাবে গুছিয়ে কাজ করলে আখেরে আমারই লাভ। একটু বেশি টাইম দিয়ে, হয়তো 5 মিনিট বেশি টাইম দিলে কিন্তু আমারই কিন্তু পরবর্তীকালে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর চলে এসেছি ফার্নিচার মুছতে। আর একটা জিনিস লক্ষ্য করবে, আর আমি এখানে তোমাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করতে চাই। আমার টিভিটা না হঠাৎ করেই দেখছি একটা পাশে কীরকম স্ক্রিনের মধ্যে দাগ দাগ চলে আসে, মানে টিভিটা যখন চলে তখন। তো আমরা মেকানিকের সাথে কথা বলেছি, তো উনি বলেছেন যে কলিং দিয়ে মুছলে এই সমস্যাটা হতে পারে। তো দিদিভাইরা আমি বলবো যে তোমরা যারা কলিং দিয়ে মোছো তারা প্লিজ মুছো না, কারণ এত দামি একটা জিনিস মোছামুছির ভুলে যদি নষ্ট হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে। আমি কি করলাম, শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, আর টিভির যে শোকেসটা সেটা আমি ন্যাকড়ার মধ্যে কলিংটা স্প্রে করে সেটা দিয়ে মুছলাম। আমি কিন্তু কলিং একদম স্পর্শ করিনি টিভিতে। আমি জানি না, উনি তো আমাকে তাই বললেন যে আমার হাজব্যান্ডকে, যে কলিং দিয়ে মুছলে অনেক সময় টিভি এরকম হয়ে যেতে পারে, এক্ষেত্রে অনেক টাকা খরচ হতে পারে টিভিটাকে রিপেয়ার করতে। তো সেই ভয়ে আমি আর করি না। আগে আমি খুব করতাম, কলিং দিয়ে চকচকে করে মুছে ফেলতাম, কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে হালকা, মানে সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছলেও কিন্তু ভালোভাবে মোছা হয়ে যায়। আমার হাজব্যান্ড স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেল যে মেয়ের স্কুলে যেতে হবে মাইনে দিতে। তো আমি ভাবলাম যে এখনই দিয়ে আসি, নাহলে পরে আরও একটু কাজের মধ্যে জড়িয়ে যাবো আর কি। একটা কাজে হাতে নিলে সেটা শেষ না করে তো আর আসা যায় না। তো মেয়ের স্কুলে গিয়ে মাইনেটা দিয়ে এসেছি। ওর তো এখন স্কুল বন্ধ, কিন্তু মাইনেটা তো দিয়ে আসতে হবে, সেই জন্য ফিসটা দিয়ে আমি ফিরছি। বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা আছে, তার মধ্যে দুধ আছে, আমার একটু টিপও কিনতে হবে। তো সেসব কিনে বেশ খানিকটা লেগে গেল। পাড়ার দোকান তো বেশ খানিকটা সময় লেগে যায়, জানো তো, ভিড় থাকে খুব। আর পাড়ার মুদিখানার দোকানে দেখো টিপও পাওয়া যায়, আর আমি এই সাইজটা টিপ নিয়ে এসেছি। আর এই সাইজটা না আমার সবসময় পরতে ভালো লাগে না, একটু ছোট সাইজ চাইছিলাম, পাইনি। আর সামনেই তো শিবরাত্রি, সেই জন্য 5 রকম ফলের যা যা লাগবে সব ওখানে তুমি পেয়ে যাবে। তো আমি ভাবলাম একটু জামরুল নিয়ে আসি। 5 রকম ফল তো বড় পরে নিয়ে আসতে পারবে। জামরুল খেতে ইচ্ছে করছিল দেখেই, কারণ ছোটোবেলায় খুব খেতাম মামার বাড়িতে গিয়ে। মামার বাড়ির একটা গাছ ছিল আমাদের, সেই গাছটাতে উঠে উঠে আমরা জামরুল খেতাম। তো নিয়ে এসেছি, বেশ ভালো লাগলো, জানো তো, অনেক দিন পর খেলাম জামরুলটা। আর ঘর তো মুছে যায়নি, এসে ভালো করে ঘরটা মুছলাম। আর একবার কিন্তু ঝাড় আমি দিয়ে নিয়েছি, বিশেষ করে আমার ডাইনিংটা একবার করে ঝাড় দিয়ে নিতেই হয়। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো, পরিষ্কার থাকবে না, এটাই স্বাভাবিক।
আর আমার না ঘর মুছতে অনেকটা টাইম লাগে, কারণ আমি খাটের তলা এটা সেটা সমস্ত সব পরিষ্কার করি। আর বিশেষ করে বক্স খাটের তলাটা যে কী নোংরা হয়, যাদের আছে তারা জানে। যদি একটু বেশি মানে কয়েকদিন যদি পরিষ্কার করা না হয় তো ভীষণ নোংরা হয়। আর সেই জন্য না আমি প্রতিটা খাটের চারিপাশে জায়গা রেখেছি যাতে খাটের তলাটা ভালো করে পরিষ্কার করা যায়। ও বাড়িতে থাকতে আমার খাটের তলা পরিষ্কার করতে খুব অসুবিধা হতো, যদিও জায়গা কম ছিল, মানে ঘরটা ছিল অনেক বড় কিন্তু ফার্নিচার ছিল সেই তুলনায় বেশি। তো মফটা দিয়ে যে ওইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে করব, মানে খাটটা রেখে স্পেসটা খুব কম ছিল, সেই জন্য খাটের তলা ভীষণ নোংরা হতো। তো সময়ের সাথে সাথে সংসার করতে করতে মানুষ তো অনেকটা বুঝতে পারে, যাকে বলে গৃহিণী হয়ে ওঠা বা সুগৃহিণী হয়ে ওঠা বলতে পারো। মানুষ বয়সের সাথে সাথে সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে নেয়। তো সেই ভুল থেকে আমি এখন শিখেছি যে খাটের আশপাশগুলোতে যদি একটু জায়গা রাখা যায় তাহলে কিন্তু খুব ইজিলি খাটের তলাটা পরিষ্কার করা যায়। যাই হোক, স্নান করে জামাকাপড় কিছু কাচার ছিল তো কেচে নিয়ে তারপর আমি এখানে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর কাচাকুচি না আমি একসঙ্গে বেশি করতে পারি না, আমার কিন্তু জমে আছে অনেকটা, কিন্তু একসাথে আমি কখনো বেশি করিও না। আর সত্যি কথা বলতে আমার শরীরও দেয় না, যেহেতু আমার স্পন্ডালাইসিস আছে। যদি আমি ঘাড় নিচু করে একটার থেকে দুটো কাজ বেশি করেছি প্রয়োজনের তুলনায়, তাহলে আর সারাদিন আমি আর উঠতে পারবো না। তো যাই হোক, সব কাজ শেষ করে তারপর দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট। এবার আমি খাবো। আর আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি বাইরে বেরিয়েছিলাম, যদিও কাছে স্কুল তবুও অতটুকু সময় তো আমার গেছে। তারপরে পাড়ার দোকান, সেখানে ভীষণ লাইন হয়, কারণ তুমি সব কিছুই দোকানে পেয়ে যাবে, জানো তো। কোনো কিছু এমন কিছু নেই যে দোকানে তুমি পাবে না, সেই জন্য ভীষণ ভিড় হয়। আর একবার দোকানে গেলে বেশ অনেকক্ষণ টাইম লেগে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ছেড়ে যেও। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো